গরমের দুঃসহ দহন, বছরের রেকর্ড তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল ও নড়াইলে অনেক শিক্ষার্থী অসুস্থ। বৃহস্পতিবার পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা বন্ধের নির্দেশ হাইকোর্টের। নির্বাহী বিভাগের বিষয়ে আদালত সিদ্ধান্ত না দিলে ভালো আপিলের আভাস শিক্ষামন্ত্রী। থাইল্যান্ড থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী। আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী করা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল। প্রধানমন্ত্রীর নির্দেশ মন্ত্রী এমপিরা অমান্য করায় উসমা হাসি আহসান হাবিবের বিনা ভোটের নির্বাচন মানে চুন ছাড়া পান, মন্তব্য আরেক কমিশনার রাশেদা। সংসদ নির্বাচনের পর এখন উপজেলার উপজেলা দিচ্ছে সরকার। কথিত উন্নয়নে দেশকে বানিয়েছে বিষাক্ত গ্যাস চেম্বার, বলেছেন বিএনপি নেতারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি মৌসুমে সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস, যা জেলায় গত 10 বছরের মধ্যে রেকর্ড। টানা তাপপ্রবাহ চলছে অন্য জেলাগুলোতেও। অস্বস্তি আর ভোগান্তি চরমে উঠেছে সাধারণ মানুষের। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী ও কৃষকরা। হাহাকার চলছে বৃষ্টির জন্য। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় চরম উত্তপ্ত চুয়াডাঙ্গা। ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। বেশি কষ্টে শ্রমজীবীরা। রোদের তেজে বেশি সময় কাজ করতে পারছেন না তারা। এছাড়া তাপদাহে নষ্ট হচ্ছে মৌসুমী ফসল। দুপুরে টিকাই যাচ্ছে না মাঠে, এত রৌদ্র। আর আমরা এই মাঠের মধ্যে রোদ্রে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে ছায়ায় বসছি, আবার কাজ করছি। টানা 3 সপ্তাহের তীব্র তাপদাহে বিপর্যস্ত যশোরের জনজীবন। ডাব, আখের রস ও রাস্তার শরবতের দোকানে ভিড়। গাছের ছায়াতেও যেন স্বস্তি মিলছে না। জেলার সর্বোচ্চ তাপমাত্রা 42.8 ডিগ্রি সেলসিয়াস। গরম, নিচের গরমে মানে জীবনটা একটা জ্বালা পোড়া হয়ে যাচ্ছে এবং রোডে দেখা যাচ্ছে যে পিচ পর্যন্ত গলে যাচ্ছে, মানে গা পুড়ে যাচ্ছে এবং মানে বাইরে বের হওয়া যাচ্ছে না। মানুষের স্কিনটা পুড়ে যাচ্ছে আর কি। ঠান্ডা পানির সংকট দেখা দিয়েছে। এমত অবস্থায় আসলে এলাকার নগরীর জনগণ অত্যন্ত কষ্টে আছে। তাপদাহে সাতক্ষীরায় ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। এই গরমে পানির কষ্ট আছে, এই গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। আমি ভ্যান চালাতে পারছি না, অতিরিক্ত গরম, জীবন বেরিয়ে যাচ্ছে, তাই ছায়া একটু আসি বইছে। গরমে সহ্য করার মতো না, গলা শুকা আসতেছে। এই কারণে এই গাছতলা নিচ্ছে, শরবত বিক্রি করতেছে, শরবত খেতে আসলাম। রেকর্ড ভেঙেছে রাজশাহীর তাপমাত্রাও 42.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে স্থবির জনজীবন। সীমাহীন কষ্টের মধ্যে নগরীর দিনমজুর ও রিক্সা চালক সহ বিভিন্ন পেশার মানুষ। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউই। গরমে তো পেরেশান আমরা সবাই। এরই মধ্যে আবার বিদ্যুৎ নাই, পানি সংকট, কি সমস্যা। মানুষ অস্থিরতা হয়ে আছে, মানুষের কাজকাম, জনজীবন অস্থির হয়ে যাচ্ছে। রোদের তাপমাত্রা বেশি, খুব গরম, ঘরে বসতে পারি না, ঘরে বসে থাকাই যায় না। গরমে হাঁসফাঁস অবস্থা গাইবান্ধার জনজীবনেও। বিপাকে শ্রমজীবীরা। অতিরিক্ত গরমে বেড়েছে রোগবালায়। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরমে অতিষ্ঠ মানুষ, কি যে অবস্থা, মানুষের অবস্থা এত খারাপ, চিন্তাই করা যায় না। রাস্তাঘাট বেড়ালে আস্তার ভাবুটি যে যাওয়া যায় না, খুব গরম, শরীর তাতি যায়। এদিকে এক পশলা বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় মুসল্লিরা আদায় করেছেন ইস্তিসকার নামাজ। দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গোনা মাপ চেয়ে দুর্বিষহ আবহাওয়া থেকে মুক্তি পেতে আল্লাহর অনুগ্রহ কামনা করেন মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তীব্র গরম ও চলমান তাপপ্রবাহের মধ্যে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঠদান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে নির্বাহী বিভাগের এসব বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত না দিলেই ভালো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আদালতের নির্দেশ হাতে পেলে মন্ত্রণালয়ে আপিল করবে বলে জানিয়েছেন মন্ত্রী। তাইমুর রশিদের রিপোর্ট। ঈদের ছুটি শেষে 21 এপ্রিল খোলার কথা ছিল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয় 1 সপ্তাহ। এরপর 25 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে 28 এপ্রিল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরুর নির্দেশনা আসে। সে অনুযায়ী রবিবার শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে অনেক জায়গায় অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের ক্লাসে অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়।
গরমে দেশের বিভিন্ন জায়গায় মৃত্যুর খবর আদালতের নজরে আনলে সোমবার বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার পাঠদান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। কিছু কিছু ছাত্রছাত্রী দেখা যায় স্কুলে যাওয়ার পথে অসুস্থ হয়ে যাচ্ছে, আবার স্কুল শিক্ষকও মারা যাচ্ছে। তো কোর্ট বলছে এই মৃত্যুর দায় কে নেবে? ডিজি সাহেবকে বললো যে এই যে মৃত্যুগুলো হচ্ছে, 18 জন মানুষ মারা গেল, এই মৃত্যুগুলোর দায় কে নেবে? এটা কি শিক্ষা মন্ত্রণালয় নিবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবে? তো কোর্ট স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসি আছে, যেসব হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এ লেভেল, ও লেভেল এবং পাবলিক পরীক্ষা এর আওতামুক্ত থাকবে, এই আদেশে আওতামুক্ত থাকবে। তবে তাপপ্রবাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 30 এপ্রিল বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে রাজধানীতে এক সেমিনারে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আবহাওয়া অফিসের সঙ্গে পরামর্শ করে পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। তার মতে অহেতুক স্কুল বন্ধ করে শিক্ষার্থীদের ক্ষতি করার কোনো অর্থ হয় না। সংবিধান অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের হচ্ছে এখতিয়ার, শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে এবং কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে রুলস অফ বিজনেসে এটা শিক্ষা মন্ত্রণালয়কে সেই এখতিয়ার দেয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের উচ্চ আদালত তাদের সেখানে একটা সুমোটো কিছু কিছু বিষয়ে অনেক সময় নির্দেশনা দেওয়া, আদেশ দেওয়ার সেটা এখতিয়ার আছে, সেটা সংবিধান স্বীকৃত। তবে যেখানে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে সাংবিধানিক একটা এখতিয়ার আছে, সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা অ্যাপিলেট ডিভিশনে সেটা নিয়ে যাব। কারণ এই বিষয়ে যার যার এখতিয়ার, রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানের যে এখতিয়ার সেখানের মধ্যে থাকাটাই সকলের জন্য সমীচীন বলে আমরা মনে করি। এদিকে 2 মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দেশ জুড়ে টানা 29 দিন ধরে চলা তাপপ্রবাহ আরও 2 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি নামতে পারে মে মাসের প্রথম সপ্তাহে। মে মাসে আরও 2-3টি তাপপ্রবাহের আভাসও রয়েছে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহ এবারই প্রথম। একদিকে গত 29 দিনের এই খড়তাপে পুড়ছে পুরো দেশ, যা অন্যান্য বছরগুলোর চেয়েও ব্যতিক্রম। প্রচণ্ড রোদ আর দক্ষিণা বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে নাকাল জনজীবন। 1992 সালেও মাস জুড়ে টানা তাপপ্রবাহ হলেও তার বিস্তৃতি সারা দেশে এমন ছিল না। তবে এবারই দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহ দেশব্যাপী চলছে। খুবই গরম, বলা বাইরে, মানে ভালোই গরম, শরীরে তাপ লাগতেছে। বাবারে যে অবস্থা, গরম মুখে কেমন গাড়ি চলাই, এই অবস্থা হয়েছে। বেশিক্ষণ থাকা যায় না রোদে, 2-1 ঘন্টা চালায় আবার রেস্ট নিতে হয়, আবার মনে করো জিরাই টিরাই আবার 2-1 ঘন্টা পর আবার চালা লাগে। গরমের কথা তো আসলে কিছু বলার নাই, কারণ টেম্পারেচার মনে হচ্ছে 40-র উপরে, 40-র কাছাকাছি বা 38 এরকম। মানে মাথা ঘুরাচ্ছে, মানে চোখে ডবল দেখছি, আর প্রচুর পরিমাণে পানি খেতে হচ্ছে, এই আর কি। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, গত 76 বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। তবে মে মাসের প্রথম সপ্তাহ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ সহ ঢাকা বিভাগে এই বৃষ্টির প্রকোপ বেশি থাকবে। এরিয়া কভারেজ এবং একক মাস এপ্রিল হিসেবে গত 76 বছরের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটাই প্রায় আজকে 29 দিন ধরে চলছে। হ্যাঁ, তো সুতরাং এই যে বিদ্যমান তাপপ্রবাহ, এই বিদ্যমান তাপপ্রবাহ আমরা আশা করি 1 মে পর্যন্ত থাকবে। আশার আলো হলো যে 2 তারিখ থেকে বিশেষ করে ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগের পূর্বাঞ্চল, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। এদিকে সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে
কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। থাইল্যান্ডে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:30টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট সই হয়। এছাড়া সফরে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP এর 80তম অধিবেশনে অংশ নিয়ে বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নির্দেশনা না মেনে আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী করা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট রকুনুজ্জামানের। উপজেলা নির্বাচনকে অবাধ, প্রভাবমুক্ত, সুষ্ঠু, অংশগ্রহণমূলক করতে সরে আসা হয় দলীয় প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত থেকে। মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়। নির্দেশনা মেনে 2-1জন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও প্রথম দফায় 150 উপজেলায় এখনও এমন প্রার্থী রয়েছেন 1.5 ডজনের মতো। তার মধ্যে সাবেক মন্ত্রী সম রেজাউল করিম ও ডেপুটি স্পিকারের ভাই প্রার্থী হয়েছেন। দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান ও নোয়াখালীর এমপি ইকরামুল করিমের ছেলেও প্রার্থী হয়েছেন। দলীয় প্রধানের নির্দেশনা উপেক্ষা করে মন্ত্রী এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থী করার ভয়ঙ্কর কর্তৃত্ববাদী মনে করছেন দলের কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ। যে ধরেন আমি একজন মন্ত্রী, নিজেকে মনে করি যে আমার এই প্রার্থীকে জিতিয়ে আনতে হবে, তাহলে তো সেটি প্রভাবমুক্ত হলো না। আর আত্মীয় স্বজনের ব্যাপারটা তো আরও ভয়ঙ্কর। এই কালচারটাকেই পরিবর্তন করা প্রয়োজন। সেটা হলো যে আমি এমপি হব, আমার ছেলে উপজেলার চেয়ারম্যান হবে, হ্যাঁ আমার ভাইয়ের বেটা পৌর মেয়র হবে। দিস ইজ এ ভেরি কি বলবো যে একটা ডার্টি একটা চিন্তা ভাবনার প্রকাশ। এই যে স্বজন, আত্মীয় স্বজন, এইটা আমি মনে করি একটাই কারণ, যে কারণটা হচ্ছে যে আমি স্থানীয় সংসদ সদস্য, আমি মনে মনে কাউকে সমর্থন দিতেই পারি, কিন্তু যখন আমার সন্তান বা আমার স্বজনরা দাঁড়াবে, নিকটাত্মীয়রা দাঁড়াবে, তখন নির্বাচনে কিছুটা প্রভাবিত হয়, নির্বাচন কিছুটা বিতর্কিত হয়। এবং বঙ্গবন্ধু তনয় চাচ্ছেন একটি বিতর্কমুক্ত, একটি মানে সংঘাতমুক্ত একটি ভালো নির্বাচন। নির্দেশনা অমান্য করে স্বজনদের প্রার্থী করা এমপি মন্ত্রীদের তালিকা চূড়ান্ত করেছে দলের 8 সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের সভায় উঠবে বিষয়টি। আসতে পারে কঠিন সিদ্ধান্ত। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের আভ্যন্তরীণ যে চর্চা, সেই চর্চায় মাননীয় দলীয় প্রধান তিনি তার গুরুত্বটা দিয়ে থাকেন এবং তিনি সেইভাবেই তার সিদ্ধান্তটা নেন। তো সুতরাং আমার মনে হয় যে যেহেতু আমরা এই ব্যাপারে একমত না হলেও মেজরিটি এই অনুভূতির সাথে একমত, তো সেই ক্ষেত্রে সেই ব্যাপারটি তিনি নিশ্চয়ই তার বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নেবেন। বঙ্গবন্ধুর তনায় হৃদয় অনেক বড়, কিন্তু যখন উনি কাউকে মনে করেন যে আমার দলের ক্ষতি করতেছে, নির্দেশনা মানছেন না, এমন এক পর্যায়ে ব্যবস্থা নেবেন যে যখন আমার করার কিছু থাকবে না। এটা এই দলে অতীতে অনেক প্রমাণিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে হবে কার্যনির্বাহী সংসদের সভাটি। বঙ্গবন্ধুর তনয় রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রতিদ্বন্দ্বিতাবিহীন ও ভোটার ছাড়া ভোট
চুন ছাড়া পান খাওয়ার মতো, বলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এ সময় তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে আনার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান। সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এদিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় সভা করেন আরেক কমিশনার মোহাম্মদ আলমগীর। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, মানুষের মধ্যে ভোট দিতে পারার আস্থা ফিরেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি তার প্রমাণ। অন্যদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা করেন কমিশনার হাসান হাবিব খান। এ সময় তিনি বলেন, এবারের নির্বাচন প্রভাব মুক্ত রাখতে সরকার এবং রাজনৈতিক দল থেকে পরিষ্কার বার্তা রয়েছে। তবুও এমপি মন্ত্রীদের কেউ কেউ কিভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন তা বোধগম্য নয়। সরকারের থেকে, ওই দলের থেকে, ওই দলের নেত্রী বা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে কিন্তু পরিষ্কার বার্তা প্রভাবমুক্তভাবে করতে হবে। এই দলের প্রধান, সরকার প্রধানের নির্দেশ তোমরা অমান্য করছেন, এটা আমার বোধগম্য নয়। এটা আমি তাদের পরে ছেড়ে দিলাম। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হাত অনেক বড়, তাদের সততা 100% নির্মূল করে দেবে, চিন্তা করেন না। আপনারা দেখছেন গতকাল যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে কিন্তু কোনো কোনো কেন্দ্রে 70 ভাগ, কোনো কোনো কেন্দ্রে 80, কোনো মানে জায়গায় 60, এই ধরনের এই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যেও কিন্তু উপস্থিতি হয়েছে। কারণ নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে এখন ভোট দেওয়া যায়, আমার ভোট আমি দিতে পারবো। প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট, এটা যে অনেকটা চুন ছাড়া পানের মতো। যারা পান খান তারা ভালো বলতে পারবেন যে চুন ছাড়া নাকি পান কোনো টেস্ট লাগে না। নির্বাচনের বিষয়টা কিন্তু এরকম। আমরা একটা ভালো, সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর পরিবেশ ইলেকশন করতে চাই। ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি। বিএনপি নেতারা বলেছেন, 7 জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও বিরোধী দলগুলো প্রত্যাখ্যান করেছে। দলীয় প্রতীক উঠিয়ে দিয়ে বেশি প্রার্থীর মাধ্যমে ভোটার আনা সরকারের ফর্মুলা কাজে আসছে না। উপজেলা নির্বাচন এখন উপজেলায় পরিণত হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে জলাশয় ভরাট করে সরকার দলীয় লোকেরা আরামায়েশে থাকলেও গোটা দেশকে সরকার বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। ঢাকা মহানগর উত্তর বিএনপির রামপুরা থানার 23 নং ওয়ার্ডের উদ্যোগে রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দেশে অগ্নিপ্রবাহ চলছে, জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে নিজেদের উন্নয়ন করলেও জনগণের কোনো উন্নয়ন করেনি সরকার। এই দেশে নাকি অনেক উন্নয়ন করা হয়েছে। প্রতিদিন প্রধানমন্ত্রী থেকে আওয়ামী লীগের মন্ত্রী নেতারা চিৎকার করে কথা বলতে বলতে গলার মধ্যে তাদের আলসার হয়ে গেছে এই উন্নয়নের কথা বলতে বলতে। আওয়ামী লীগের নেতাদের বিদেশে বাড়ি বানানোর উন্নয়ন তো নয়, সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়, বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায়, কিন্তু আপনি তো সেটা দেননি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন। তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। এদিকে ফকিরাপুর পানির ট্যাঙ্কির সামনে 9 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রহসনের পর এখন উপজেলা নির্বাচন নিয়েও প্রহসন করছে সরকার। উপজেলা উপজেলা আর উপজেলা না, এটা উপজেলা হয়ে গেছে। আপনি এটাকে জ্বালায় প্রমাণিত করেছেন। উপজেলার কোনো কাজকর্ম নাই, সব কাজকর্ম করে আওয়ামী লীগের নেতারা। উপজেলা দিয়ে কি হবে? তাই আজকের এই নির্বাচনে নয় প্রশাসন, এখনো নির্বাচন কমিশনকে বলবো ওই সমস্ত দালালি বন্ধ করেন। আপনি বলেন নির্বাচন কমিশন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন করা সম্ভব না, এই কথা বলে মানে কাইটা বলে রিজাইন করেন। জনগণ বলবে যে না, তারা শেষ সময় হইলেও কিছুটা ভালো কথা বলে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণ রাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না। তাই মির্জা ফখরুল নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন। অত্যাচার, নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন। জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা আড়াল করার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। নিজেদের অত্যাচারিত, নির্যাতিত দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে। জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে এ ধরনের অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরো দুর্বল হচ্ছে। বলেন, বিএনপি নেতাদের বোঝা উচিত বিরোধী দল নয়, বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হয়। নিজেদের নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত রাখাটাই বিএনপির জন্য শ্রেয় হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিকেলে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইম খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। উচ্চ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক শৃঙ্খলার স্বার্থে বাংলাদেশের সবার আগে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে কর ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি সরকারি কেনাকাটায় স্বচ্ছতার পরামর্শ দিয়েছেন সংস্থাটির ঢাকায় নিযুক্ত আবাসিক পরিচালক এডমন্ড গিন্টিং। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সরকারকে কার্যকর পদক্ষেপের পরামর্শ তার। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এমসিসিআই এর ত্রৈমাসিক ভোজসভায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত এডিবির আবাসিক পরিচালক এডমন্ড গিন্টিং। এ সময় এমসিসিআই সভাপতি কামরান টি রহমান দেশের উন্নয়ন অগ্রগতিতে এডিবির ভূমিকা তুলে ধরেন। The Asian Development Bank has emerged as a vital source of external assistance for Bangladesh, with an average annual disbursement of $2 billion since 2016. ভোজসভার প্রধান অতিথি এডমন্ড গিন্টিং চীন, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের উদাহরণ টেনে বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এখনো কম। বৈশ্বিক চাপে থাকা এদেশের অর্থনীতি গতিশীল করতে আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানো সহ নানামুখী সংস্কারের তাগিদ দেন তিনি। We haven't seen significant foreign direct investment in the country. বাংলাদেশের অর্থনীতি দ্রুত বাড়লেও বিদেশি বিনিয়োগ সেভাবে বাড়ছে না। এজন্য যুগোপযোগী নীতিমালা এবং বিনিয়োগের ভালো পরিবেশ জরুরি। রাজস্ব বাড়াতে কর ব্যবস্থায়ও সংস্কার দরকার। সবার আগে দরকার অর্থনীতির শৃঙ্খলা ফেরাতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার দিকে নজর দেয়া। উচ্চ মূল্যস্ফীতিতে উদ্বেগ জানিয়ে মুদ্রানীতির যথাযথ বাস্তবায়নের তাগিদ দেন এডমন্ড গিন্টিং। Look at the exchange rate policy, look at inflation also in a deeper way, how we can manage it better. বাংলাদেশ ভালো করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে মার্কিন ডলারের বিনিময় হার এবং উচ্চ মূল্যস্ফীতি এখনও দেশটির জন্য দুশ্চিন্তার বিষয়। এজন্য মুদ্রানীতির কার্যকর প্রয়োগ জরুরি। রপ্তানি বাড়াতে বৈচিত্র্যময় পণ্য তৈরি এবং নতুন গন্তব্য খুঁজতে হবে। দ্রুত বাড়তে থাকা বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সহ অন্য সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপের পরামর্শ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এবারের বাজেটে আলাদা রেশনিং ব্যবস্থা চান গার্মেন্টস শ্রমিক ও মালিকরা। একে যৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। শ্রমিকরা ভালো থাকলে দেশের অর্থনীতি ভালো থাকবে বলে মনে করেন তারা। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। সোমবার জাতীয় প্রেস ক্লাবে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং বরাদ্দ নিয়ে গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। বৈঠকে বক্তারা বলেন, উৎপাদন খাতে কাজ না করা কারো কারো নানান সুযোগ সুবিধা থাকলেও এই খাতের শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা নেই। রেশনিং ব্যবস্থার জন্য সরকারের সহযোগিতার বিকল্প নেই। যারা দেশের উৎপাদন করে, যেটা এখানে বিজ্ঞ আলোচকবৃন্দ বলছেন, যে তাদের বিষয়টা দিনে দিনেই কেন যেন মনে হচ্ছে এটা একটু সবার দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা অনুধাবন করতে পারি, যেহেতু ইনফ্লেশনের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেহেতু আমাদের যেই স্যালারি আমরা দিই সেটা অবশ্যই এনাফ নয়, এটা আমরা বুঝি, কিন্তু এই স্যালারি দিব কোত্থেকে? সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও শ্রমিকদের অধিকার একই। বর্তমান মূল্যস্ফীতির সাথে শ্রমিকদের মজুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মনে করেন তিনি। আয় বৈষম্য দূর করতে শ্রমিক মজুরি বাড়ানোর পাশাপাশি দ্রুত রেশনিংয়ের যৌক্তিকতা তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর বিনায়ক সেন। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশ বাঁচবে।
সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি যদি রেশনিং দেখি, তাহলে কিন্তু দেখা যাবে যে শ্রমিকের যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে মালিক পক্ষের উৎপাদনশীলতা বাড়বে। শ্রমিকের যদি স্বাস্থ্য ভালো থাকে এই রেশনিং নিয়ে, তাহলে কিন্তু রাষ্ট্রেরও স্বাস্থ্যের পেছনে যে ব্যয়, সে ব্যয়টা কমাতে পারে। ফুড ইনফ্লেশন রেটটাই সবচেয়ে বেশি প্রভাবিত করবে শ্রমিকদের, কারণ তাদের এক্সপেন্ডিচারে ফুডের শেয়ারটাই সবচাইতে বেশি। ফুড ইনফ্লেশন রেট হচ্ছে 12% উপরে। তার মানে আমি যখন বলেছিলাম যে আমাদের রেশনিং ব্যবস্থা চালু হওয়া উচিত, তখন ছিল 6%, আর সেটা এখন 12%। এখন তাহলে দাবিটা তাহলে আরো বেশি প্রযোজ্য। একই উপলব্ধি আরেক অর্থনীতিবিদ অধ্যাপক MM আকাশেরও। 4 জন শ্রমিকের একটা পরিবার এবং তার যে শিশুরা আছে, শিশুর খাবারের দামটা দিতে হবে তার, কারণ সে মরে গেলে পরে আবার শ্রমিক বাহিনী যাতে সেখানে এসে জমা হয়, সেই স্থান দখল করে, সেটা আমার ব্যবস্থা করতে হবে। শ্রমিক না খেয়ে কেমনে কাজ করবে? সুতরাং তার খাওয়ার ব্যবস্থাটুকু করার জন্য আমাকে তো হয় তাকে কম দামে খাবারটা দিতে হবে, অথবা কোনোভাবে খাবারটা তার কাছে পৌঁছে দিতে হবে, এবং সেটার জন্য রেশন একটা পদ্ধতি। 47 লাখ গার্মেন্টস শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা সরকারের জন্য কঠিন কাজ হবে না বলেও মনে করেন বক্তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। টানা তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে শুকিয়ে চৌচির মেহেরপুরের নদী নালা খালবিল। নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর, নলকূপে উঠছে না পানি, সুপেয় পানির সংকটে দুর্বিষহ জনজীবন, সেচের সংকটে বিপাকে কৃষক। তুহিন অরণ্যর পাঠানো রিপোর্ট। সারা দেশের মতো প্রকৃতির চরম বৈরিতার মুখোমুখি মেহেরপুরও। তীব্র খরার কারণে জেলায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে, গভীর নলকূপেও পানি উঠছে না। এতে পানির সংকট তীব্র হচ্ছে, সহজে মিলছে না সুপেয় পানি। রান্না, খাওয়া, গোসল, অজু, এগুলো তো খুব কষ্টকর। যে রোদের তাপ, একটু ঠান্ডা পানি দরকার আমাদের, কিন্তু আমরা সে ঠান্ডা পানি পাচ্ছি না। বাড়িতে পানি নাই, গুনার বাড়িতে পানি আনছি, অনেক রকম মুখ টুক কালো করছে। পানি চাবি চাবি এখন পানি ওঠে না, মোটর দেয়, মোটরে পানি ওঠে না। তখন যেখানে পানি আছে এ বাড়ি ও বাড়ি, তখন দেখি কোথায় পানি আছে, এভাবে তো পানি নিয়ে এসে আমরা জীবনযাপন করতেছি। শুকিয়ে গেছে নদী নালা খালবিল। এ অবস্থা আরো কিছুদিন চললে সুপেয় পানি এবং সেচের পানির চরম সংকট দেখা দেওয়ার শঙ্কায় স্থানীয়রা। চাষাবাদের ভরা মৌসুমে সেচের ব্যয় বৃদ্ধিতে উদ্বিগ্ন কৃষক। পানি নেওয়ার এখন নিচে নামে চলে গেছে, পানি পাইবে পাচ্ছে না। মেশিন স্টার্ট দিচ্ছি, মেশিনে পানি উঠছে, অগত্য 5-6 মিনিট পরে পানি উঠছে। খুবই একটা ভোগান্তির ভিতরে আছি। মাঠে আপনার সৌর বিদ্যুতে পানি পাওয়া যাচ্ছে না, মেশিনে পানি পাওয়া যাচ্ছে না, আমার ধান আবাদ করা সমস্যা হয়ে যাচ্ছে। রোদ্রের অতিরিক্ত হিট হওয়ার কারণে পানি নিচে 1 বিঘা বই ভিজাতে 7 থেকে 8 লিটার তেল লাগতেছে। আগে 1 ঘন্টায় 1 বিঘি বই প্রায় ভিজানো সম্ভব হইতো, এখন 4 ঘন্টায় হচ্ছে না 1 বিঘি বই ভিজা। মাঠ ঘাট সব ফাটে নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলে কৃষকের এখন একটা দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। পানির সংকট মোকাবেলায় নতুন নলকূপ স্থাপন সহ খালবিল পুনঃখননের কাজ শুরু করেছে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড। বৈশাখের পর হয়তো কম বেশি বৃষ্টিপাত হয়, তাতে পানির লেয়ারটা একটু উপরে উঠে আসে, কিন্তু আমাদের এবার কোনো বৃষ্টিপাত না হয় আর ওদের যে তীব্রতা, এই কারণে পানির লেয়ারটা বরঞ্চ আরো নেমে যাচ্ছে। আমরা সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ যেগুলো আমরা ব্যবহার করছি, অলরেডি আমরা আশা করছি আগামী মাসে আমাদের প্রায় 74টা গভীর নলকূপ সাবমার্সিবল পাম্পযুক্ত, এটা দ্রুত শুরু করবে যাতে মানুষের পানির অভাবটা না থাকে। আন্ত জেলার যে নদীগুলো আছে, অন্যান্য নদীগুলো, এগুলো সংযোগ করে যাতে নদীতে প্রবাহ এবং পানি সবসময় থাকে, এবং নদীর পানির কারণে যাতে আশেপাশের এলাকার যে ভূগর্ভস্থ পানির রিচার্জটা হতে পারে, সে পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। মেহেরপুর জেলায় সরকারিভাবে 12,000 নলকূপ দেওয়া হয়েছে। এর মধ্যে অগভীর 7,500 এবং গভীর 2,700 ও টিউবওয়েল 1,150টি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে সাস্টেইনেবল ওশান ইকোনমি অ্যাডভান্সিং বাংলাদেশ ব্লু গ্রোথ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার হয়েছে রাজধানীতে। আগারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি BSMRMU এর আয়োজন করে। সেমিনারের সমাপনী সেশনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এর আগে উদ্বোধনী সেশনে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশেদ আলম। এ সময় আরও অনেকে উপস্থিত ছিলেন।
তীব্র তাপদাহে জনজীবনে স্বস্তি দিতে রাজধানীর সবুজবাগে ৫ নম্বর ওয়ার্ডের কদমতলা ওয়াসা রোডে স্কাই ভিউ টাওয়ার সংলগ্ন এলাকায় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও শিশুদের মাঝে চকোলেট বিতরণ করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের উদ্যোগে এ কর্মসূচি হয়। এ সময় তৃষ্ণার্ত পথচারীর মাঝে পানীয় জল ও খাবার স্যালাইন বিতরণ করা হয় এবং যানজট নিরসনে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনকারীদের মাঝে ছাতা বিতরণ করা হয়। এই কর্মসূচি চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। দেশব্যাপী তীব্র দাবদাহে সাধারণ ও শ্রমজীবী মানুষের মাঝে ওট স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি। এরই ধারাবাহিকতায় রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে এসএমসির ওট স্যালাইন এন ও বোতলজাত বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির। এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এ সময়। প্রচণ্ড গরমে অতিষ্ঠ ও বিপর্যস্ত পথচারী শ্রমজীবীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছে ইস্টার্ন ব্যাংক। আজ রাজধানীর মিরপুর ও এর আশপাশের এলাকায় ব্যাংক কর্মকর্তারা পানির বোতল বিতরণ করেন। বিরাজমান এই পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোকে সামাজিক দায়বদ্ধতা বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ। তাপপ্রবাহ চলতে থাকলে কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে ইস্টার্ন ব্যাংকের। সিমেন্ট ব্র্যান্ড 7 রিং সিমেন্টের ডিলার কনফারেন্স হয়েছে কক্সবাজারে। 3 দিনব্যাপী আয়োজনে অংশ নেন দেশের দক্ষিণ ও উত্তরবঙ্গ থেকে আসা পরিবেশকরা এবং ভারত থেকে আসা 7 রিং সিমেন্টের ইম্পোর্টার ও পরিবেশকরা। উপস্থিত ছিলেন 7 রিং সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ, ভাইস চেয়ারম্যান শেখ রায়হান আহমেদ, শুনসিং গ্রুপ ইন্টারন্যাশনাল হংকংয়ের ডিরেক্টর ইবনান পাশা, শুনসিং গ্রুপ বাংলাদেশ অপারেশনস এর ডিরেক্টর সাইফ রহমান, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি কাউসার আলম সহ অন্যান্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। গরমের দুঃসহ দহন, বছরের রেকর্ড তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল ও নড়াইলে অনেক শিক্ষার্থী অসুস্থ। বৃহস্পতিবার পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা বন্ধের নির্দেশ হাইকোর্টের। নির্বাহী বিভাগের বিষয়ে আদালত সিদ্ধান্ত না দিলে ভালো, আপিলের আভাস শিক্ষামন্ত্রীর। থাইল্যান্ড থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী। আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী করা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল। প্রধানমন্ত্রীর নির্দেশ মন্ত্রী এমপিরা অমান্য করায় উসমা ইসি আহসান হাবিবের বিনা ভোটের নির্বাচন মানে চুন ছাড়া পান, মন্তব্য আরেক কমিশনার রাশেদা। সংসদ নির্বাচনের পর এখন উপজেলার উপজেলা দিচ্ছে সরকার। কথিত উন্নয়নে দেশকে বানিয়েছে বিষাক্ত গ্যাস চেম্বার, বলেছেন বিএনপি নেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এর আগে রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রয়েছে। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।